প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা ভোটের রাজনীতি নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি এখন জানেন ভোটকে কেন্দ্র করে নানা রকম মুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের সাথে আরও রয়েছেন শামসুল আলম লিটন, সলিসিটার ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা দুজনকেই স্বাগত জানাই। আমি অধ্যাপক দিয়ে শুরু করি। আমরা যে মানে দারুণ প্রত্যাশা নিয়ে এনসিপি যে গঠন হয়েছিল, রাজনৈতিক দল, তরুণদের রাজনৈতিক দল, যারা জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল, এই নির্বাচনকে সামনে রেখে এখন সাম্প্রতিক যে ঘটনা আলোচিত, সেটা হচ্ছে অনেকে এই দল থেকে বের হয়ে কেউ স্বতন্ত্র করছে। মানে রাজনৈতিক সমীকরণ, মানে বিশেষ করে জামাতের সাথে তাদের যে একটা সমঝোতার কথা শোনা যাচ্ছে, এটাকে কেন্দ্র করে এই যে এটা দলটা মানে অনেকটা ভাঙনের মুখে পড়েছে। কিভাবে ব্যাখ্যা করবেন? তার আগে ভালো লাগছে যে শামসুল আলম লিটন আমাদের ভাই সম্পর্কের, এবং আপনিও নিশ্চয় স্মরণ করতে পারবেন যে এরকম আমাদের সময় যে অভ্যুত্থান 90-এর আন্দোলন, সেটা আমাদের জীবনের খুব বড় ঘটনা। এবং তারপরে ক্যাম্পাসে আমরা অনেক সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলাম। পেশাগত জীবনে বিভিন্ন জন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছি। আবার একটা বয়সকালে কোনো না কোনোভাবে সবার দেখা হচ্ছে, সেটা আমাদের জন্য গভীর আনন্দের। লিটন ভাইকেও বহুদিন পরে পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ। তো যে আলাপ আপনি করছিলেন, দেখেন এই দলটা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। এবং আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশে সে যদি জাতীয়তাবাদী দলেরও সমর্থক হয়ে থাকে, অন্য দলেরও সমর্থক হয়ে থাকে, দল গঠনের সময় প্রত্যেকে কিন্তু সাধুবাদ জানিয়েছে যে বাংলাদেশে তো একটা দল লাগবে। এটা একটা দিক। যেটা হলো একটা বড় জনগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের আত্মপ্রকাশ। এবং এদের সম্পর্কে আগে আমরা জানতাম না। অন্য যে দলগুলো আছে, আমাদের পুরনো যে দলগুলো, বাংলাদেশের 2-3টা প্রধান দল, তাদের অনেক বয়স, ব্যাপ্তি, তারা কেউ কেউ সরকার গঠন করেছেন, বিরোধী দলে ছিলেন, তাদের সম্পর্কে আমাদের একটা বড় ধারণা আছে। এদের সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে তাদের নিষ্ঠা, তাদের স্পিরিট এবং পরিবর্তনের তাদের যে আকাঙ্ক্ষা, এটাই তো তাদের প্রধান উপজীব্য, এবং অসম সাহসিকতা। তারা ওই সাহস না দেখালে তো আর এটা সম্ভব ছিল না। কিন্তু এটাও বাস্তবতা ছিল যে যারা এই অভ্যুত্থানের শীর্ষভাগে ছিলেন, তারা সবাই এক গোষ্ঠী থেকে আসেননি, এক আদর্শ থেকে আসেননি, এক ধরনের দলীয় সংহতি থেকে তারা আসেননি। আমি যদি ভুল না করে থাকি, তারা বিভিন্ন ধরনের নীতি আদর্শ থেকে তারা হয়তো আসছেন। কিন্তু সাধারণ বৈশিষ্ট্য হলো তারা বয়সে তরুণ, তাদের অভিজ্ঞতা বড় কথা না, তাদের সাহসিকতা, তাদের চিন্তা, তাদের ভবিষ্যৎ নির্মাণের একটা অসাধারণ তারা একটা প্রতিশ্রুতি দিয়ে আসলেন। সবাই দল গঠন করলেন না, একটা অংশ দল গঠন করলেন। এর আগেও তারা বিভিন্ন মোর্চা রেখেছিলেন ছোট ছোট, সেটা বা অ্যালায়েন্স মতো তৈরি করেছিলেন। এখন এই দল, তার প্রথম যে কাজটা দরকার ছিল সেটা হলো যে তার নীতি আদর্শগুলোকে ছড়িয়ে দেওয়া। আপনি খেয়াল করেন, প্রথম ধাক্কাটা হলো সে তার নীতি আদর্শ, তার কর্মসূচি ছড়িয়ে দেওয়ার চাইতে সে অনেক বেশি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির দিকে শুরু থেকে আসা শুরু করলো। এবং তার প্রথম ধাক্কাটা হলো হোক অল্প কয়েকজনের করাপশনের ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ উঠলো, যেটা আমাদেরকে সাংঘাতিকভাবে হতাশ করলো যে এই দলের ক্ষেত্রে এটা কেন ঘটবে। ঠিক আছে, দল ব্যবস্থা নিল, তাদের কাউকে কাউকে বহিষ্কার করেছে, অন্য কিছু করেছে, কিন্তু এটা একটা বড় ধাক্কা যেটা আমাদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। আর একটা ক্ষেত্রে দেখেন, পরিবর্তনের কথা বলার পরে তাদের যে সূচনা, সেটা অত্যন্ত বড়লোকিপানা, বড় আকারে আয়োজন করে জানান দিয়ে। কেউ বলতে পারে যে অন্যরা করলে তাদের দোষ কি, তাদেরকে দোষ দিচ্ছে না, কিন্তু তারা একটা গণমানুষের, সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার যে একটা উদ্যোগ, এখন একটা নিও লিবারাল যুগ, আপনিও করতে পারেন আখের সাথে দল গঠন করে, আপনি মানিক মেয়ে অভিনীত যদি আপনার সুযোগ থাকে, আপনি বড় মঞ্চ করেন, ডিজিটাল স্ক্রিন করেন, কেউ তাকে কিছু বলবে না। কিন্তু তাদের কাছে আমাদের অন্যরকম প্রত্যাশা ছিল, একটা এলিট ভাবনা দিয়ে শুরু করাটা প্রত্যাশা ছিল না। তাদের যে আয়োজনগুলো, একটা ইফতার থেকে শুরু করে, সেটাও খুব বড় আকারে, যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার নেই। ঘটনাগুলো ছোট, কিন্তু আপনি তখনকার প্রতিক্রিয়াগুলো ভাবেন, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা যখন ধাক্কা খায়, তখন কিন্তু তার উপর আস্থা কমতে থাকে, এবং সে আসলে কি করবে ভবিষ্যৎ দিকে, এটা নিয়ে একটা প্রশ্ন শুরু হয়। আর এখন যে প্রসঙ্গ আপনি তুলছেন, সেটা আমি আগে বড় জায়গায় যদি বলে নিই, তাকে প্রশ্নবিদ্ধ করবে। এই দল ভাঙনের মুখে পড়লেও আমরা অবাক হব না। এবং এর যে অপরিমেয় সম্ভাবনা ছিল বাংলাদেশে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার, একটা মধ্যপন্থার দল হিসেবে, আমরা তো একটা মধ্যপন্থার দল চাই। এবং এটা তো সবাই মেনে নিয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট সেখানে থাকবে, আমাদের মানবিক মর্যাদা, সাম্য বা যা যা আমাদের ছিল মুক্তিযুদ্ধের ঘোষণায়, সেটা বাস্তবায়ন। এটা এক এক দলের কর্মসূচি এক এক রকম থাকবে, সেটা আলাদা বিষয়। এবং এদের যে বক্তব্য ছিল যে তারা একটা রাষ্ট্রকল্পের কথা বলছেন, তাদের ভাষায় তারা একটা সেকেন্ড রিপাবলিক চাচ্ছেন এবং সংস্কারের কথা, যার
পুরোপুরি হয়তো বিএনপির গ্রহণ করা সম্ভব না বা অন্য দলের পক্ষে গ্রহণ করা সম্ভব না, তাদের নিজেদেরও অনেক কর্মসূচি আছে, কিন্তু তাদেরটা তো অনেক ওই অর্থে রেডিক্যাল। একটা রাষ্ট্রকল্প, নতুন রাষ্ট্র নির্মাণ, সেকেন্ড রিপাবলিক বলা তো খুব সোজা না। এতগুলো বিষয় আপনি বলে এখন আপনি একটা স্বতন্ত্র ভিত্তির উপরে দাঁড়াতে পারছেন না মাত্র 1.5 বছরের মাথায়। যে অভ্যুত্থান আপনারা ঘটালেন, সেই অভ্যুত্থান থেকে বেরিয়ে এসে আপনাকে কখনো বিএনপির দিকে ঝুঁকতে হচ্ছে, কখনো জামাতের দিকে ঝুঁকতে হচ্ছে। এখন আমাদের জানা মতে বিএনপির একটা মধ্যপন্থা আছে, সে একটা পুরনো সরকার গঠন করেছে, সেও জোটে গেছে জামাতের সঙ্গে, কিন্তু তার জোট গঠন আর এনসিপির শুরুতে একটা ধর্মীয় দর্শন ভিত্তিক দলের সঙ্গে জোট গঠন এক না। ধরলাম বিএনপির সঙ্গে তার হয়নি, মিলমিশ হয়নি বা তার হিসাব থেকে মেলেনি, না বলতে পারে, এবং সে স্বতন্ত্রভাবে হলে অসুবিধা কী ছিল? কেউ বলতে পারে যে আমি অনেক আদর্শভিত্তিক তাত্ত্বিক কথা বলছি, মোটেই না। সে ধরুন আমি একেবারে অনুমানমূলক বলছি, সাথে যে 4টা আসনও পেত, 2টো আসনও পেত, তবে একটাও না পেত, তা তো এনসিপির কোনো ক্ষতি হতো? একটা নতুন দল, সে তার যে অগ্রযাত্রা ছিল সেটা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়তো, এবং আজ হোক কাল হোক বাংলাদেশে তো একটা তৃতীয় দল দরকার। আমাদের দলগুলো ব্যর্থ হয়েছে, আমাদের বহু দলের ওইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কার্যকর করতে পারিনি। সেখানে পুরনো দলের পাশে যদি এই ধরনের একটা স্পিরিটেড দল সত্যিই তার এজেন্ডা নিয়ে থাকতে পারতো। লিটন ভাই দীর্ঘ সময় প্রবাসী জীবনে ছিলেন, তিনি জানেন যে তাদের লিবারেল ডেমোক্র্যাট বা অন্যদের কত দশক লেগেছে একটা পর্যায়ে আসতে, একটা সমীহের জায়গায় আসতে। তো আমি মনে করি তারা সমীহটা হারালেন, তাদের নিজস্ব যে কোন আদর্শ সেটা সম্পর্কে আমরা সন্দিহান হলাম, এবং আবারও বলবো যে একটা অমিত সম্ভাবনাকে তারা সম্ভবত হারিয়ে ফেললেন বা সেই সুযোগটা নষ্ট হয়ে গেল। শামসুল আলম লিটন, একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে এনসিপি দারুণ একটা সম্ভাবনা জাগিয়ে এখন যে পর্যায়ে আসলো, মানে এখন সমঝোতা করা হয়, কেউ বলছেন হয়তো জামাতে বিলীন হয়ে যাবে অথবা বিএনপির সাথে বিলীন হয়ে যাবে, তাদের যে নৈতিক অবস্থান ছিল, অমিত সাহসী যে সাহস আমরা দেখেছি, কিন্তু সেই জায়গা নৈতিক ও রাজনৈতিকভাবে তারা কি আসলে, তারা তো ক্ষতিগ্রস্ত কতটা হলো, কিন্তু মানুষের প্রত্যাশার কি হবে? আমি শামীম রেজার যে অসাধারণ বিশ্লেষণ, এটিকে যদি ওয়ান ওয়ার্ডে নিয়ে আসি, সেটি হচ্ছে যে অসীম সম্ভাবনার অপমৃত্যু। অপমৃত্যু শব্দটা, অপমৃত্যু মানে পথে বলা যায়, কিন্তু আমি অপমৃত্যু শব্দটাই ব্যবহার করছি বুঝে শুনে, এই কারণে যে এই সম্ভাবনাটি জন্মের সময়ই, এই সম্ভাবনাটিতে দল প্রথম অফিস নিল একটা ভূমিদস্যুর কার্যালয়ে। আমি স্পষ্ট করে বলছি, ভূমিদস্যু একটি বিশেষ গ্রুপ, সেই গ্রুপের কার্যালয়ে অফিস নেওয়ার সময় এত রাজকীয় অফিস নেওয়া হলো, আমার মনে পড়ে গেল, কারণ 2011 সাল থেকে দেশে গুম শুরু হওয়ার পর থেকে আমরা যারা সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, আমরা ইংল্যান্ডে, আমি যেখানে বসবাস করি, গত 2005 সাল থেকে আমরা সেখানে হিউম্যান রাইটস গ্রুপগুলো গঠন করলাম, যে বাংলাদেশে গুম চলতে পারবে না, হিউম্যান রাইটসকে ফেরত আনতে হবে, গণতন্ত্র কী হবে না হবে রাজনীতিকরা করবে, এবং তারা তাদের অধিকার, জনগণের অধিকার নিয়ে কাজ করবে। কিন্তু এই অধিকার, মানবাধিকার, বেঁচে থাকার অধিকার, এটার জন্য আমরা মানবাধিকার সংগঠনগুলো অ্যাক্টিভ হলাম, জোট করলাম, দিনের পর দিন কাজ করলাম। এবং নুররা যখন 18 সাল থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো, কোটা বিরোধী আন্দোলন শুরু করলো, সড়কের আন্দোলন শুরু করলো, প্রত্যেকটা আন্দোলনে আমরা তাদেরকে সহযোগিতা সমর্থন করলাম নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য, এবং প্রতিটি আন্দোলনকেই খুনের মাধ্যমে অথবা কিরিচ, দাও এইসব দিয়ে কিন্তু মোকাবেলা করা হলো, হেলমেট দিয়ে মোকাবেলা করা। বোঝা গেল যে এই শাসন আরও ভয়াবহতার দিকে যাচ্ছে। আমার মনে আছে নুররা যখন পার্টি গঠন করে তখন আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সমর্থন করেছি। আমি স্পষ্টভাবে বলছি, আমরা শত শত লোক না হলেও ডজন লোক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মোরালি অ্যান্ড সব দিক থেকে আমরা সমর্থন করেছি। তাদের জন্য তো একটা অফিস পেলাম না। আমার বন্ধুদের অন্তত 100টা অফিস আছে এই মতিঝিল এলাকায়, তারা কেউ তাদেরকে ভাড়া দিল না, তারা কেউ তাদেরকে একটা সপ্তাহের জন্য বসতে দিল না। সেই নুরদের অফিস পেতে শেষ পর্যন্ত কি করতে হয়েছে, এটা অবিশ্বাস্য। সেরকমই সেই ধারাবাহিকতায় এসে একটা দল জন্ম নেওয়া বিপ্লবের পর, সেই একই, ওরা সবাই তো একসঙ্গেই ছিল। আরেকটা পার্টি হলো, এবং খুবই ভালো, কারণ গণতন্ত্রে অনেক পার্টি দরকার। কোথায় অফিস তারা নিলেন? একটা ভূমিদস্যুর কাছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। আরেকটু পেছনে যান, 5ই আগস্ট যেই গণমাধ্যমটিকে বেস করা হলো, সেই গণমাধ্যমটি কার? সেই গণমাধ্যমটি যে কর্পোরেটের, সেই কর্পোরেটের প্রতি এবং হাজার হাজার শ্রমিকের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা অনেক ফ্যাক্টরি আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, সেটা একটা কথা। কিন্তু এই গণমাধ্যমের ওনার তিনি কি বললেন? তিনি ফ্যাসিবাদী হাসিনাকে তিনি আজীবন চান, আমৃত্যু চান, প্রথমে চান, শেষ পর্যন্ত চান। এবং তিনি নিজে সব তথাকথিত যে 7 তারিখের নির্বাচন, সেটির বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য হেন কোনো কাজ নাই যিনি করেননি।
অত্যন্ত দগদগে ঘায়ের উপরে সেই বাড়িতে গিয়ে সেই গণমাধ্যমে গিয়ে তারা ভর করলেন এবং সেখান থেকে তারা তাদের রেভলিউশন ডিক্লেয়ার করেন। নো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছাত্র টিএসসি থেকে করবেন এবং সমস্ত মিডিয়া সেটি লাইভ প্রচার করবে। কেন একটি বিতর্কিত এবং শুধু বিতর্কিত না, ফ্যাসিবাদের আমি ব্যক্তি আজাদের সম্পর্কে বলছি না, আমি বলছি যেই মানুষটি ফ্যাসিবাদের নির্ভরযোগ্য সহযোগী ছিল, সেইখানে গিয়ে তারা গণমাধ্যম হিসেবে তারা সেন্টার করলেন। এই দুটি ঘটনার মধ্য দিয়ে তারা আসলে তাদের জন্মের আগেই তারা অন্য পথে হাঁটা শুরু করলেন। এখন আসুন যেটা হলো, রাজনৈতিক দল একদিনে জন্ম হয় না, রাজনৈতিক দল একদিনে মৃত্যু হয় না। তাহলে আপনি বলতে পারেন আপনি অপমৃত্যু কেন বলছেন? আমি বুঝে শুনে বলছি এই কারণে যে মৃত্যুর সূচনা হয় 5ই আগস্ট। একবার তারা তাদের বিপ্লবকে, তাদের বিজয়কে নিজেরাই নিজেদের কর্মের মাধ্যমে তারা বুঝতে পারেননি। সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এমন একজনকে যিনি মিলিটারি অফিসার কোয়ার্টারে গিয়ে তিনি সরকার গঠন করছেন। এটা অস্বাভাবিক, কারণ মিলিটারি আমাদের অত্যন্ত গর্বের সম্পদ, কিন্তু 2-3টি ইউনিট তো গুলি করেছে। সুতরাং মিলিটারি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু রাজনীতি তাদেরকে কেন জড়ানো হলো? এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের শ্রদ্ধেয়, তারা কেন এত বড় ভুল করলেন? কেন বিপ্লবের বিজয়ী শক্তি ছাত্ররা কেন এমন এমন মানুষের কাছে দায়িত্ব দিলেন এবং তারা এমন এমন জায়গায় নিয়ে গেলেন? এখানে আরেকটা মৃত্যুর সূচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি সারা দেশের ছাত্রদের, যুবকদের, জনগণের রিপ্রেজেন্ট করে 52, 71 সব জায়গায় 90, সেখানে এটাকে নিয়ে গেলেন অফিসার্স ম্যাচে, আরেকটা মৃত্যুর সূচনা হলো। এবং সর্বশেষ যেটি হলো সেটি হচ্ছে যে এই সিদ্ধান্তটি তাদেরকে কিন্তু 2 জোটের কোনো একটা জোটে যেতেই হতো। এটা কিন্তু একটা সংকট। রাজনৈতিক দল কিন্তু মানে কুসুম বক্তব্য দিয়ে যে সুন্দর করে সকলের কাছ থেকে জনপ্রিয়তা নিতে পারবে, সব মতকে সমর্থন করে, দিস ইজ নট লিবারেল ডেমোক্রেসি। লিবারেল ডেমোক্রেসির একটা কতগুলো স্ট্যান্ডিং দাঁড় করাতে হবে, ইকোনমি প্রশ্নে, পররাষ্ট্রনীতি প্রশ্নে, অর্থনৈতিক নীতি প্রশ্নে, অনেকগুলো জিনিস কিন্তু তাদেরকে। সুতরাং এখানে সব কিছু সবার পছন্দ হবে এমন কোনো কথা না। কিন্তু এই যে সিদ্ধান্তটি নিল, দেখুন তো কোনো কনসালটেশন হয়েছে না, তারা নতুন রাজনীতির কথা বলেছে, সেখানে তো কোনো 2-4 জন মিলে সিদ্ধান্ত নেওয়ার কথা না। কিন্তু গত 7 দিনে আমরা মিডিয়া কি এনসিপির কাছ থেকে কোনো ন্যাশনাল তাদের পার্টি কনসালটেশন পেয়েছি? তাদের কি কোনো বিশেষ কাউন্সিল পেয়েছি যে তারা এই ভিত্তিতে তারা এখন যে কথাটি বলছে, আমি প্রতিটি ওয়ার্ড খেয়াল করছি যে এটা হচ্ছে পার্টির এথিক্যাল ডিসিশন, এটা একটা নীতিগত সিদ্ধান্ত। দেখুন, নীতিগত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, এগুলো পুরনো দলগুলো সবসময় বলেছে এবং এখান থেকে বেরোনোর জন্যই এনসিপি বলেছে যে তারা নতুন বন্দোবস্ত মানে কি? নতুন বন্দোবস্ত মানে হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ থাকবে, অর্থাৎ তাদের দলের সদস্যদের অংশগ্রহণ থাকবে। তো এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তাদের দলের মানে যদি আজকে সেই সিদ্ধান্তটা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হতো, তাহলে কিন্তু 30 জন নেতা কিন্তু বিবৃতি দেয় না। তাহলে কিন্তু সিদ্ধান্ত ঘোষণার আগেই তাদের যে মেইন আইকনগুলো, নারী আইকন, ডক্টর তাসমিন জারা অ্যান্ড তাসনুবা, এরা কিন্তু, তাসনিম জারা যখন 10 টাকা করে পার ভোটার, 49 লক্ষ টাকার তার দরকার, যখন পাবলিক অ্যানাউন্স করলো, আমি আশায় বুক বাঁধলাম। এইবার রাজনীতির গুণগত পরিবর্তনে কিন্তু প্রত্যেক প্রার্থীর কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন আসবে। আপনি এত টাকা, আপনার 1000 কোটি টাকা থাকতে পারে, আপনি এখানে কোটি টাকা খরচ করছেন, ভোট দিব না আপনাকে। মানুষ টাকা নিয়ে নেবে, গরিব মানুষ টাকা নিলে তো কোনো অসুবিধা নাই, তার অন্তত কিছু হলো। কিন্তু আপনি কিন্তু চিহ্নিত হলেন যে আপনি ভোটকে টাকা দিয়ে কিনছেন। তাসমিন যারা যখন এই সিদ্ধান্ত নিল, আমি ভাবলাম এটি অন্য আরও অনেক প্রার্থীর জন্য একটা, দেখুন, এক পার্টি যখন ভালো একটা কাজ করে রাজনীতিকদের মধ্যে সেটা কিন্তু সঞ্চারিত হয়, জনগণের মধ্যে সেটার কিন্তু পজিটিভ সাইডটা নিয়ে নেয়। তো সেই জায়গাটা দেখুন, তারা কিন্তু একে একে সব ভালো ক্যান্ডিডেট ওরা দল ছেড়ে চলে যাচ্ছে। আজকে তারা কিন্তু ওই নতুন রাজনীতির সূচনাটা করতে পারেনি। আমি মনে করি তাদের সামনে অনেক সংকট আছে। এই সংকটের পরেও তারা যদি, এবং এখন যে তারা জামাতের সঙ্গে যাচ্ছে, আমি কিন্তু এখনও শিওর না। কারণ হচ্ছে যে রাজনীতির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসে না, জোটের সংকট কিন্তু আরও আছে, অনেক সংকট আছে। দেখুন, ওই জোটের সবচেয়ে বড় পার্টনার কি, চরমোনাইয়ের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী যে পীর সাহেবের যে পার্টি, সেটি কিন্তু অলরেডি 9 তারিখ আলাদা জনসভা দিয়েছে, 3 তারিখ জামাতের জনসভার সঙ্গে তারা নাই। তার মানে হচ্ছে যে শেষ পর্যন্ত এই জোটও যে থাকবে তাও কিন্তু না, এমনও হতে পারে যে তারা আলাদা নির্বাচন করলো। কিন্তু এই যে সংকটগুলো নিজেরা তৈরি করলো কিনা, সেটা হয়তো আগামী কয়েক সপ্তাহ দেখব। ডক্টর শামীম রেজা, আমি যেটা বলছিলাম, এখন ধরেন এই যে ভোটের রাজনীতিতে আমরা দেখতেছি যে এমনিতে একটা জোটের সমীকরণ আছে, বা যারা একসাথে আন্দোলন করেছে, এবার তো আরপিও হয়েছে যে মানে জোট হলে বড় দলের প্রতীক নেওয়া যাবে না, তারা যার প্রতীক নিয়ে করতে হবে, এটা একটা আরপিও আসছে। কিন্তু এটার ফলে আবার দেখা যাচ্ছে যে ছোট ছোট দল যারা, তারা অনেক সময় দেখা গেলো দল থেকে বের হয়ে এসে বড় দলে জয়েন করে ফেলছে। তো সেক্ষেত্রে তাদের দলের আদর্শ কি বা বড় দলের আদর্শ কি, নট নেসেসারিলি যে একই হবে, এইটাকে কিভাবে দেখেন? এখন আমরা তো আদর্শের কথা বলি,
কিন্তু সেখানে এসে শুধু ক্ষমতার জন্য, একটা আসনের জন্য দল ছেড়ে দিয়ে এসে আদর্শ কোথায়? দেখেন, রাজনৈতিক আদর্শের কথা বলার বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। আমরা মাঝে এরকম দু একটা উদাহরণ দুজনেই দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যখন 90-এর পরে সংসদীয় গণতন্ত্রে গেলাম, তখন আমাদের মনে হলো যে আমরা একটা দ্বিদলীয় ব্যবস্থার দিকে যাচ্ছি। দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রায় তাই, যদিও তার ছোটোখাটো দল আছে, যুক্তরাজ্যে আছে, কিন্তু তার আরও অনেক দল তৈরি হয়েছে এবং তারা কিন্তু একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিবেচিত হয়েছেন রাজনীতিতে। আমাদের কোনো আঞ্চলিক দল নেই, এটা মনে রাখতে হবে, যেহেতু আমাদের প্রদেশ নাই। অতএব ভারতের মধ্যে আমাদের আঞ্চলিক দল নেই, বা এবং শ্রীলঙ্কার মতো আঞ্চলিক দল নেই। মানে আকাশ, আপনি নিশ্চয়ই স্মরণ করতে পারবেন যে মালয়েশিয়া ভৌগোলিকভাবে অনেক বড় দেশ, কিন্তু জনসংখ্যা ছোট, তার কিন্তু আঞ্চলিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকার রাখা বা না রাখার ক্ষেত্রে। দেখেন, এই যে জটিল কুটিল সমীকরণ রাজনীতি, সেটা থেকে কিন্তু আমরা বাইরে। আমাদের এককেন্দ্রিক একটা দেশ, এবং যে রাজনৈতিক দলগুলো হয় সেটা একটা কেন্দ্র দখলের জন্যই তারা চেষ্টা করে। অর্থাৎ ঢাকা যদি কেল্লা ফতে হয়ে যায় তাহলেই সব কিছু হয়ে যায়। এখন এটা খুব আকর্ষণীয় প্রশ্ন, মানে আদর্শ খোঁজার আগে আপনার ওই প্রশ্ন করতে হবে যে আসলে তাহলে এই দলগুলোর ভবিষ্যৎ কী, বা এই দলগুলোর কর্মকাণ্ড কী। আমরা যদি কারোর দিকে অঙ্গুলি নির্দেশ না করি, কারণ যে তরুণদের দল করছে তারা প্রত্যেকে আমাদের বন্ধুবান্ধব সম্পর্কের প্রায় সকলেই, তাদের ঢাকার বাইরে কোনো অফিস আছে, ঢাকার বাইরে কোনো কর্মকাণ্ড আছে? আমি অফিস বলতে একটা লেভিশ কিছু বোঝাচ্ছি না, কোনো কর্মসূচিও তাদের আছে কিনা ঢাকার বাইরে? কয়েকটা অঞ্চলের মধ্যে তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ, এবং আপনারা সন্ধ্যার পরে বা মধ্যরাতে তাদেরকে একটা জায়গা দেন, আমরা তাদের সঙ্গে বসি, আমরা কৃতার্থ হই এবং কিছু আলাপ আলোচনা করে চলে যাই। এই যদি দলের সাংগঠনিক কার্যক্রম হয়, এই যদি দলের গঠন হয়, এবং এই যদি দলের ব্যাপ্তি হয়, তাহলে সেই দলের তো আসলে কোনো ভবিষ্যৎ থাকে না। অতএব এটা যত বছর বা দশকই করুক না কেন রাজনীতি, একটা সময় পর তো কারো না কারোর মধ্যে যেটা, এদের গুরুত্ব যেটা। তার মানে কি বড় দলের মধ্যে সব ছোট দলগুলো বিলীন হয়ে যাবে? এদের আমি একটা বৈশিষ্ট্য বের করেছি, আমার মনে হয় তাদের বলা উচিত এরা হচ্ছে অ্যাক্টিভিস্ট পার্টি। কারণ বড় যে রাজনৈতিক দল, সে শুধু অ্যাক্টিভিজম করলে তার চলে না, তার আরও অনেক কাজ থাকে। তার কেউ কেউ সরকার পরিচালনা করে বা জোটবদ্ধ হয়ে কাজ করে, অনেক অনেক জটিল কাজ থাকে তার। কিন্তু অ্যাক্টিভিজম একটা বড় পার্ট, যেটা বিএনপির পক্ষে সবসময় করা সম্ভব না, বা আগে যারা ছিলেন তাদের পক্ষেও সবসময় করা সম্ভব না, এমনকি জামাতের পক্ষেও সারাদিন অ্যাক্টিভিজম করা সম্ভব না, তার আরও অনেক কাজ আছে। এইগুলো, এই যে ছোট দলগুলো, ছোট শুধু মানে আমরা কিন্তু ছোট কোন অর্থে বলবেন, ব্যাপ্তি অর্থে ছোট, সেই ব্যাপ্তিতে তারা এতই ছোট হয়ে আছেন যে কোনোভাবে তারা ঢাকা শহরেও তারা বিস্তৃত না। তো সেরকম একটা পরিস্থিতি, আপনি বলেন তাদের আর এই জোটে যাওয়া ছাড়ার উপায়টা কি? এখন আসছেন প্রতীকের, মানে আমি আগেই বলেছি তাদের অ্যাক্টিভিজমের মূল্য আছে, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন পাবলিক ফোরামে, টেলিভিশন টক শোতে, অন্যান্য সভা সেমিনারে, এবং সেটা অন্য রাজনৈতিক দলগুলোকে সুবিধা দিচ্ছে। ধরুন বিএনপি অনেক কথা প্রকাশ্যে বলতে পারে না, তার প্রতি সমব্যথী কেউ যদি এটা বলে, বিএনপির জন্য ভালো, জামাতের জন্য ভালো, অন্যদের জন্য ভালো। এদের আসলে যুক্ত হওয়া ছাড়া আর কোনো ভবিষ্যৎ নাই, একদম এটা খারাপ লাগে। কিন্তু আপনি যেটা বলছেন, ওই প্রতীক আর নিজের প্রতীক, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখানে একটা হয় যে মাঠের রাজনীতি হলো আপনি আমাকে ছেড়ে দেবেন, এই তো, যে ধরুন আপনি এখন ঘড়ি মার্কায় দাঁড়িয়েছেন, আর আমার দলের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাপ মার্কা, এই আমি সরকারও গঠন করেছে কাপ মার্কা দিয়ে। এখন তাহলে কাপের ভোটারদের বলতে হবে যে ভাই ঘড়িকে দাও, ও বাধ্য না তো দিতে, দুটো 50-50 বুমেরাং ঘটে যেতে পারে। এখন আপনার যেভাবে আমি কাপকে চিনবো, প্রতীককে চিনবো, সেটা একরকম, আর আপনার নিজস্ব ঘড়ি প্রতীক দিয়ে পারলে আপনি যেতে আসেন, এটা আসলেই এদের কঠিন অবস্থায় ফেলবে। এখন এটার বাস্তবতা হলো কোনো রাগঢাক না করে বলা, যদি ওই মূল প্রতীক দয়া করে তার সমর্থকরা তাকে ভোট দেন, ওখানে যদি বিদ্রোহী প্রার্থী না থাকেন বা অন্য কাউকে দাঁড় করিয়ে না দেন, তাহলে তিনি হয়তো জয়লাভ করবেন। আর যদি দিয়ে দেন তাহলে আর কিছু না। এবং এর মধ্যে অন্তত একজন দুজন বলেছেন তারা নিজের প্রতীকটা রাখবেন, আর বাকিরা দেখা যাক নিজের প্রতীক রেখে কি হয়। প্রথমবারের মতো একটা পরীক্ষাও হয়ে যাবে, জোটে থেকে নিজের প্রতীক নিয়ে সেটা ভালো, সেটা ভালো, সেটা মানে অন্তত আগের যে লিটন যেটা বলছিলাম, তার মানে কি এই যে ছোট ছোট দল, মানে ওয়ান ম্যান শো বা টু ম্যান শো, এরা এই অ্যাক্টিভিজম করে বা সারা বছর বা 5 বছর ধরে রাজনীতিটাতে বা 10 বছর ধরে রাজনীতি করে একসময় বড় দলের সাথে বিলীন হয়ে যাওয়া, এটাই কি আসলে ভবিতব্য? অবশ্যই। বা এটা কি রাজনৈতিক তাৎপর্য কি? অনিবার্য। কারণ হচ্ছে যে বড় দল ছোট দল বলে আসলে কোনো মানে ফিক্স কোনো ডেফিনিশন কিন্তু নাই, এবং ফিক্স কোনো টেনিওরও নাই। এই পার্টি কতদিন বড় পার্টি থাকবে, এই পার্টি কতদিন ছোট পার্টি থাকবে। আসলে 80-র দশকের মাঝামাঝি যে বিজেপি 2টো সিট পেয়েছিল, মাত্র 14 বছর না যেতে সে সেকেন্ড লার্জেস্ট পার্টি, এবং তারও মাত্র 5-6 বছর পরে সে হচ্ছে সর্বভারতীয় পার্টি। এখন তো এই যে গত 14 থেকে এই পর্যন্ত আপনারা যে বিজেপি দেখছেন,
আগামী নির্বাচনে হিসেব কিতাব করে দেখা যাচ্ছে যে কংগ্রেসের জোট ক্ষমতায় আসবে, কিন্তু এটাও একটা স্ট্রং স্পেকুলেশন যে সেখানেও বৃহত্তর পার্টি থাকবে বিজেপি। কারণ কি, এই হিসাবগুলো ইংল্যান্ডে, আমেরিকা এবং ইন্ডিয়াতে অনেকগুলো ডাইনামিক্স আছে, অনেকগুলো সোশ্যাল রিসার্চের অনেকগুলো মেথড আছে, সেই মেথডে এই বিষয়গুলো বলা যায়। এবং একটু যদি ডক্টর লিটন ভাই, আপনি যেখানে আপনি আরো অভিজ্ঞতা নিয়েছেন, লিবডেমের কথাই ধরেন, এবং আরো যে দক্ষিণপন্থী দলগুলো ব্রিটেনে আছে, তাদের রিফর্ম আগামীবার ক্ষমতায় আসবে, সম্ভাবনা মানে এটা এখন হচ্ছে যে তাদের সঙ্গে অন্যদের ডিফারেন্স হচ্ছে হাফ। তারা হচ্ছে 40% আর ওরা হচ্ছে 25-30 এটা শেয়ার। কিন্তু সে অ্যাক্টিভিজমে শুধু আটকে না, সে পলিটিক্যাল পার্টির মতো বিহেভ করে। শুধু তাই না, পার্টি হিসেবে বড় ছোটর ব্যাপারও না, আরেকটা ব্যাপার আছে। এটা ছিল আরেকটা পার্টি, ছিল ইন্ডিপেন্ডেন্ট পার্টি এরকম কিছু একটা। তো এই পার্টি নাইজেল ফারাজের এক্সট্রিম রাইটিস্ট, তো তারা ইউরোপের বিরুদ্ধে কথা বলে আসছে সে 80 থেকে, এবং 90-এর দশকে করলেও 2000 প্রথম শতাব্দীর, এই শতাব্দীর প্রথম দশকেও তারা খুবই সোচ্চার। এবং তখন এমইপি ইলেকশন, যেটা ইউরোপীয় পার্লামেন্টের যে ইলেকশন, সেখানে তারা কিন্তু ব্রেক্সিট মানে ইউরোপ থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, ইউরোপ থেকে যারা বেরিয়ে যাওয়ার কথা বলছে, তারা মেম্বার অফ ইউরোপীয় পার্লামেন্টে কেন ভোট পাবে? খুব ইন্টারেস্টিং না, তারা ইউরোপ থেকে বেরিয়ে যাচ্ছে। শুধু ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে তারা 74টার মধ্যে 73টা এমইপি তারা পেয়েছে। মানে বাংলাদেশের কথা বলছিলেন, মানে শুধু বড় ছোট পার্টি যে শুধু আইডিওলজি দিয়ে বড় পার্টি হয়ে গেল আর সেই পার্টি সবকিছুতে জিতে গেল, আমি বলছি গণতন্ত্রে এটা না। আবার ছোট পার্টি দুটা পেয়ে সে আর কোনোদিন পাবে না, বড় পার্টি হবে না, এটাও না। অর্থাৎ আমি পাকিস্তান বলে ন্যাপ মুসলিম লীগের কথা বলি, তাই তো সর্বগ্রাসী অনেক বড় বড় রাজনীতিক নেতা, ভাসানী সাহেবের পাশে তো কেউই ছিল না, পরে সোহরাওয়ার্দী, শেরেবাংলা, তারা একে একে চলে গেলেন, কিন্তু পার্টিগুলো তো রয়ে গেল, ন্যাপ রয়ে গেল, ইয়ে রয়ে গেল। কিন্তু বড় পার্টি ছোট পার্টি আসলে সময়ের সঙ্গে, এই সময়ের বাংলাদেশ, আপনার অনুষ্ঠানের দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ, এই মুহূর্তে আমরা কতগুলো ডিটারমিনেশনের কথা, নির্বাচনী জোট নিয়ে কথা বলছি, কিন্তু এটাও ভাবলে চলবে না যে এই নির্বাচনে যারা 2টি সিট, 5টা সিট, 10টা সিট পাবে তাদের রাজনীতি ছোট হয়ে গেল এবং মানুষ গ্রহণ করলো না, তা কিন্তু না। এই রাজনীতির ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে জোটের ভিতরে যারা রাজনীতি করবে তারা ব্যক্তিত্ব দিয়ে বেরিয়ে আসবে না মার্কা দিয়ে বেরিয়ে আসবে, এই আগামী 45 দিন কিন্তু আপনার শোগুলোতে এখানে অনেক ক্রিটিক্যাল ডিসকাশন ব্যাপার আছে। মিডিয়া কিন্তু কিছুটা এডুকেটও করা দরকার, কারণ আমাদের মানুষ গণতন্ত্রে আমরা যে ওয়েস্টমিনিস্টার ফলো করি, ওয়েস্টমিনিস্টার কি চলছে? ওয়েস্টমিনিস্টার সব দল একসঙ্গে হয়ে ইউরোপে থাকার পক্ষে গেল ব্রেক্সিটে, এবং জনগণ সব দলকে হারিয়ে দিল। জনগণ কিন্তু ইউরোপ থেকে বেরিয়ে আসার পক্ষে গেল, ওই নাইজেল ফারাজদের পক্ষে গেল। তো সেই জন্য যার পার্টি ছোট সে সব এমপি জিতলো, ছোট পার্টি কীভাবে সব এমপি, আবার সেই পার্টি কীভাবে সব পার্টিকে হারিয়ে দিল। সো গণতন্ত্রে মানুষ যখন এডুকেটেড হয়, মানুষ যখন ডেমোক্রেসি সম্পর্কে আরও ভাবতে শুরু করে, আপনারা অনেকেই জানেন বিলেতে আমেরিকায় বেশিরভাগ লোক রাজনীতি সম্পর্কে অত আগ্রহী না, তারপরেও সেখানে এই ফলাফলগুলো কিন্তু অ্যানালিসিস হয় কেন রাজনীতির এই গতিপথটা হয়। এখানে যে বন্দোবস্তের কথা বলা হয়েছে, ইত্যাদি বলা হয়েছে, আই এম সরি টু সে ইটস অল আর বকাওয়াজ। কারণ হচ্ছে কি, শেখ হাসিনা যদি সঠিক নির্বাচনগুলো দিত তাহলে তাহলে কিন্তু এই বাস্তবতা হতো না। এবং সর্বশেষ 7ই জানুয়ারির যে নির্বাচনটি, সেটিও যদি না হতো তাও কিন্তু ওনার এইভাবে বিদায় হওয়া অথবা বাংলাদেশে এত রক্তাক্ত রিয়েলিটি হতো না। তো সেই কারণে আমরা একটা পরিবর্তনের সূচনা করলাম, এবং বেসিক্যালি যেখানে গণতন্ত্র স্টাক হওয়ার কারণে মানুষের স্বাধীন চিন্তায় স্টাক হলো, মানুষের প্রগতি, বিশেষ করে ঋণ, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ইত্যাদি কিন্তু বেড়ে গেল শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত না থাকার কারণে। এখন কথা হচ্ছে, তাইলে আমি এই শব্দগুলো কোথা থেকে পেলাম? এই জেনারেশন অত্যন্ত পোলাইট, অত্যন্ত তারা গভীরভাবে চিন্তা করে, তারা জানে যে কোন জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার এবং কোন জিনিসগুলো দরকার। সত্যিকার অর্থে তারা যে বন্দোবস্তের যে ফ্রেমওয়ার্ক, এটা তো এস্টাবলিশ করতে পারে না। বন্দোবস্তের ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করতে হলে তারা যেখানে বসে বলছে ওটার মধ্যে একটা সিম্বল থাকতে হবে। 5 স্টার হোটেলে যখন আপনি ইয়ে করছেন, তখন মানুষের মনে প্রশ্ন আসলো, তাহলে আগে যে রাজনৈতিক দলগুলো করতো 5 স্টারই করতো, তুমিও 5 স্টার করছো, হোয়াই নট ইন পল্টন ময়দান, হোয়াই নট, তাই না? আচ্ছা, 2 নম্বর, আমি কোনো মিডিয়া অথবা যেই প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদকে লালন করেছে বছরের পর বছর, দশক এবং আরও আজীবন লালন করতে চেয়েছে, তাদের ঘাড়ে সওয়ার হচ্ছে। এই শহরে একজন বড় মাপের দুর্বৃত্ত, তার অসংখ্য মামলা আছে, অলিগার্কদের একজন, তিনি তো রাজকীয় প্রাসাদে থাকেন, বঙ্গভবনের চেয়ে অনেক বড় প্রাসাদ। সো তুমি কি বন্দোবস্ত করেছো? এই কথাগুলোর আসলে কোনো প্র্যাকটিক্যাল মূল্য ওরা এস্টাবলিশ করতে পারে নাই। আই এম সরি টু সে, আজকের এই সভায় এখানে যদি এনসিপির একজন নেতা থাকতো, আমি খুবই খুশি হতাম। নিশ্চয়ই তাদের অনেক ব্যাখ্যা আছে ব্যাপারে। সেটাই আমরা এরপরে যদি আমরা পারি তাদেরকে এনে আমরা আলোচনা করার চেষ্টা করব, আমরা চেষ্টাই করি সেটা। আমরা শামীম রেজা, তারেক রহমান প্রসঙ্গে আসি, যেটা অন্যতম আলোচনার বিষয় দীর্ঘদিন ধরেই ছিল। তারেক রহমান আদৌ ফিরবে কিনা, আসবে কিনা, কেন আসছে না, এখন এসেছে। তো এখন তার যে প্রত্যাবর্তন,
তার যে প্রত্যাবর্তন দেখলেন, আমরা দেখলাম 4-5 দিন ধরে তার যে কর্মকাণ্ড, এর যে রাজনৈতিক তার ফেরা এবং তার কর্মকাণ্ড নিয়ে একটু রাজনৈতিক তাৎপর্যটা কিভাবে ব্যাখ্যা করবেন? একটা হলো যে উনি এতদিন পরে ফিরেছেন এবং এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফিরেছেন যে প্রথমে একটা সাংঘাতিকভাবে জন আকাঙ্ক্ষা এবং উৎসুক্য কাজ করেছে। এটা খুব ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না বা এটা খুব যুক্তি দিয়েও বোঝানো যাবে না। তার নেতা কর্মীরা বা তার দলের কেউই না, তারাও হয়তো তাকে দেখতে চান বা বুঝতে চান সশরীর উপস্থিতিতে একটা মূল্য আছে। এর আগে তো তিনি দীর্ঘ সময় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নেতা কর্মীদের সঙ্গে, এমন না যে তিনি অপরিচিত চেহারার মানুষ। কিন্তু যেটা বলছিলাম যে তিনি দেশে ফিরেছেন, সশরীর আছেন, একই সঙ্গে তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জি অসুস্থ, সবকিছু মিলে একটা আবেগ বা একটা আগ্রহের একটা জায়গা তৈরি হচ্ছে। এটা একটা দিক, এটা ঘটাটা খুবই স্বাভাবিক। গণমাধ্যমও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখে যে 3 দিন তার কর্মসূচি ছিল, সে 3 দিন প্রায় পুরোটা সময় সরাসরি সম্প্রচার করেছে। যদি এটা নিয়ে আমার একটু ক্রিটিক্যাল নোট আছে যে যেখানে তার নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যিনি যাচ্ছেন বিভিন্ন, সেখানে আসলে এতটা লাইভ করাটাও আবার কতখানি বাস্তবসম্মত সেটা ওই দলের মিডিয়া উইং যারা আছেন তারা চিন্তা করবেন। এখন সব কিছু লাইভ ভিউর মধ্যে আটকে ফেলা ঠিক না, না এগুলো একটু বিবেচনায় নেওয়া উচিত মানুষের, যে ওই সময়টা চলে গেছে 3টা দিন। এখন রিয়ালিটি চেকে যেটা ঘটবে, আপনি যে তাৎপর্যের কথা বললেন, আমরা তো বহুদা বিভক্ত। এই প্রসঙ্গটা কিন্তু বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। শুরু থেকে উনি আসার আগে থেকে আমরা বলবার চেষ্টা করছিলাম যে যারা দল সংলগ্ন না, যে দেখেন উনি একটা ঐক্যের প্রতীক হতে পারেন কিনা। এটার অনেক রকম ব্যাখ্যা হয়। যেমন আমাদের বাম সংগঠনের অত্যন্তম বর্ষিয়ান একজন নেতা গত রাতে বা 2-3 রাত আগে টেলিভিশনে বলছিলেন এরকম যে উনি তো পুঁজিধারার বা পুঁজিবাদী একটা মডার্ন যে কাঠামো, তার যে অর্থনৈতিক কাঠামো, তার একজন বলা চলে যে এই ধারার লোক, আমি সমাজতন্ত্রের পক্ষে লোক, আমার সাথে ওনার তো মিলবে না। এটা একটা ব্যাখ্যা। এই মেলার কথা কিন্তু আমরা বলছি না। আমরা যেটা বলছি যে বিভক্তির মাঝে আমাদের এমন একজন রাজনৈতিক ব্যক্তি প্রয়োজন যিনি সবাইকে নিয়ে বসতে পারবেন। আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, দিনের পর দিন আমাদের মুখ দেখা দেখি নেই। যে সময় শামসুল আলম মিলন রাজনীতি করতেন তখনও ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে নেতা নেত্রীরা যেতেন, তখন আমরা সাংবাদিকদের বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে আলাপ করতে দেখতাম। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা আমরা বলছি। সেই সময়টা আমাদের এই রাজনৈতিক অভিধান থেকে উধাও, এটা নাই। এটা আজকের প্রজন্মের যারা ইভেন এই যে যারা আন্দোলন করলেন বা এই যে তরুণরা, তারাও এটা স্মরণও করতে, তাদের তখন হয়তো জন্মও হয়নি। এরকম যখন বাংলাদেশের একটা পরিস্থিতি, সবার দরজা বন্ধ, প্রত্যেকে অবিশ্বাস করে এবং একটা ক্ষমতার রাজনীতির বাইরে আমাদের আর কোনো জগৎ নেই, সেখানে যদি আমাদের ইউনিফাইং কোনো ক্যারেক্টার হয়, আমি আবারও বলছি ইউনিফাইংয়ের অনেক রকম অর্থ হতে পারে, কিন্তু যার সঙ্গে কথা বলা যাবে, যার সঙ্গে আলাপ করা যাবে, বিরোধী দল তার সঙ্গে বসতে পারবে, কথা বলতে পারবে, সেটা তার সংসদে আসন থাক বা না থাক বা অন্য কোনো, ওই আমরা একটু আগে যে ছোট বড় দল বলছিলাম মানে ব্যাপ্তি অর্থে, বয়স অর্থে, সেটাও খুব নিঃসন্দেহে চ্যালেঞ্জ করা যেতে পারে সেই ধারণা। সেইটা আমি একটা জায়গায় আমি মনে করি যে যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাতে পারেন, অর্থাৎ উনি রাজনৈতিক নেতার বাইরে যদি স্টেটসম্যান যে কথাটা আমরা বলি, আরেকটু এটা একটা। আপনার কাছে আরেকবার আসি আমি, শামসুল আলম লিটন, আপনি, আমরা যারা বাংলাদেশে থাকি তারা তারেক রহমানকে শুধু ভার্চুয়ালি দেখেছি, আপনি তো লন্ডনে ছিলেন, অবশ্যই তাকে সরাসরি দেখেছেন, আপনার অভিজ্ঞতা অনেক আছে তার সাথে হয়তো কথা বলার। কিন্তু উনি বাংলাদেশে এসে যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু শান্তির কথা বারবার বলেছেন, ঐক্যের কথা বলেছেন। মানে যে প্রত্যাশা মানুষের মনে জন্ম হচ্ছে বা হয়েছে যে সেই শান্তি বা ঐক্য বা আগামী দিনে যে ইতিবাচক পরিবর্তনের কথা আমরা বলছি, জুলাই আন্দোলনের পর যে প্রত্যাশা মানুষের যেন হয়েছে, সেটা কতটা পরিবর্তন আনতে পারবেন বলে আপনার মনে হয় তারেক রহমান? আপনাকে অনেক ধন্যবাদ। উনি অনেকেই খুব ইন্টারেস্টিং একটা কথা বলে, এখন এবং 5ই আগস্টের পরে উনি তো বদলে গেছেন, উনি এখন নতুন অত্যন্ত শান্তিপূর্ণ কথা বলেন। কথাটা কিন্তু আসলে ঠিক না। আমরা নানা কারণে হয়তো ফিজিক্যালি ওনাকে দেখিনি, কিন্তু ছোট পর্দায় সব কিছু আসলে বোঝা যায় না। ছোট পর্দায় মানে মোবাইলে অনেক সময় মানুষ একটু বিরক্তিকর 2 মিনিট 1 মিনিট শোনার পরে। তিনি আসলে, আপনি যদি 2012-13 সাল থেকে যখন থেকে উনি কথা বলতে শুরু করেছেন, তার আগে উনি চিকিৎসা এবং নানা ইয়েতে ছিলেন, আপনি এখনও অ্যানালাইসিস করেন, আপনি যদি 14 বছরের 14টা বক্তৃতা অথবা 15 বছর 15টা বক্তৃতা নিয়ে অ্যানালাইসিস করেন, ওনার শব্দ চয়নে কখনো কোনো উস্কানি, এক্স্যাক্টলি ওনার মায়ের মতো। উনি কখনো কর্মীদেরকে লেলিয়ে দেওয়া, সহিংসতা করা, যে কোনো মূল্যে প্রতিশোধ নেওয়া, যেগুলো আমি পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের, এটা শুধু উনি এই 15 বছর যে করেছেন তা না, 96-এর আগে করেছেন। বিভিন্ন সময় তিনি কিন্তু শেখ হাসিনা এই ভাষায় কথা বলেছেন। বাংলাদেশের রাজনীতিতে একটা হচ্ছে প্রতিহিংসার ভাষা, আরেকটা হচ্ছে যে গঠনমূলক রাজনীতির ভাষা। দেখুন, বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে উনি জানতেন এটা ষড়যন্ত্রমূলক, এটা যেটা সব কিছু এখন সবাই জানেন।
তাহলে উনি কিন্তু যেই ভাষণটি দিয়ে গেলেন জাতীয় নির্বাহী কমিটির কাছে যে কোনোভাবেই কোনো রকমের অস্থিরতা তৈরি, কোনো ধরনের সহিংসতা কোনো কিছু করা যাবে না, এবং কোনো ধরনের উনি কিন্তু স্ট্রেট বলে গেলেন। তারেক রহমানও একই কথাই বললেন। কিন্তু যেহেতু টেলিভিশনগুলো, দেখুন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমরা টেলিভিশনে না দেখি আর যেটা আমরা পেপারে না দেখি, সেটা কিন্তু আমরা দেখি, কিন্তু অনেক সময় মনে হয় এটা ফেব্রিকেটেড, অথবা আচ্ছা ঠিক আছে ওকে এতটুকু, বাট এটার রেফারেন্স ভ্যালু কিন্তু নাই খুব একটা। এই জন্য এখনও মিডিয়া রেফারেন্স হয় টেলিভিশন এবং নিউজ পেপার। তো এটা ও সাংবাদিকতার শিক্ষক প্রফেসর, সে আরও ভালো বলতে পারবে। এই ইম্প্যাক্ট অ্যানালিসিসটা একটা ইম্পর্টেন্ট। এখন আসুন, তারেক রহমান সাহেব এখন যে ভাষণটা দিয়েছেন, এটা ছিল 16 মিনিটের একেবারে কনসাইজ একটা ভাষণ। এখানে তিনি ইনসাফের বাংলাদেশের এই কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, এবং এই কথাই তো উনি বলেছেন গত 15 বছর 16 বছর। কারণ এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে ডিসাইসিভ স্টেটমেন্ট। এটা ডিসাইসিভ স্টেটমেন্ট। এখানে আসলে ওনার রূপরেখার কথা বলা আছে। ওই রূপরেখা বললে 15 ঘন্টা লাগবে। এই জন্য শেষে উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, উই নট আই, উই হ্যাভ এ প্ল্যান। এখন এই প্ল্যানটার ভেতরে আসলে কি আছে সেটা উনি বলেছেন। কখন বলেছেন জানেন? 15, 16, 17-তে উনি পেশাজীবীদের নিয়ে কতগুলো বৈঠক করেছিলেন। তার অনেক কনটেক্সট, কিন্তু অনেক টেক্সট, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, খুঁজলে পাবেন। 31 দফার আগে উনি প্রতিটা সেক্টরের সঙ্গে আলাদা আলাদা মত বিনিময় করেছেন, তাদের পয়েন্টগুলো নিয়েছেন, এবং তিনি সেখানে দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন। তাহলে আপনি এখন বলতে পারেন যে, অথবা আমরা বলতে পারি যে একজন রাজনীতিকের জীবনে 17 বছর এক্সাইলে থাকার পরে তার মনে অনেক প্রতিহিংসা থাকবে, প্রতিশোধ পরায়ণতা থাকবে তার মনে। তো সেটা কি কার্যকর হবে কিনা? আমার মনে হয় সেই জবাবটি তিনি 16 মিনিটে দিয়েছেন, যে তিনি এবং তার মা এবং তার বাবা যে রাজনীতির ধারাটা রেখেছেন, অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং এবং যে এমপ্লয়মেন্ট এবং ইকোনমিক যে হিউজ চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে রয়েছে, 200 বিলিয়নের উপরে ঋণ শোধ করতে হবে, এবং ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনেক, ব্যবসায়ীরা সব অলিগারকে পরিণত হয়েছে, এদের সম্পদ, অবৈধ সম্পদকে রাষ্ট্রীয় কোষাগারে আইনগতভাবে ফেরত আনা, হিউজ চ্যালেঞ্জ। মিলিয়নস অফ ছেলেপেলে চাকরি পায় নাই, চাকরি পেয়েছে শুধুমাত্র দলীয় ছেলেরা, এবং চাকরি তাদেরকে দিয়ে আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তারা কি করবে, দেশের জন্য না দলের জন্য। এগুলোকে রাইট করা, ইনজাস্টিসকে জাস্টিস করা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথার উদাহরণ দিলাম না, শুধু এতটুকু বললাম যে সেখানে একটা বড় মাপের শুধু শিক্ষক নিয়োগে হিউজ শত অনিয়ম হয়েছে, এবং সেখানে এইগুলো ঠিক করা অনেক বড় ব্যাপার। আমি মনে করি যে ওনার সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো তিনি অ্যাড্রেস করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি তার রয়েছে, এবং সেই প্রস্তুতি নিয়েই তিনি কাজ করবেন বলে 16 মিনিটে ডিসাইসিভ স্টেটমেন্ট করেছেন। আমরা 16 মিনিট, সেটাই সবাই বলছে যে 16 মিনিটে যে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে আগের দিনে যে আমরা প্রতিপক্ষের আক্রমণ দেখি নাই, নেতিবাচক মন্তব্য দেখি নাই, মানে আমিত্বের অহমিকা সেখানে ছিল না, বা আকাশ কুসুম স্বপ্ন দেখানোর বিষয়টা ছিল না, কিন্তু প্ল্যান আছে যেটা সে এক্সিকিউট করতে চাই, সেটা তিনি বলেছেন। আমরা দেশে তো অনেক চ্যালেঞ্জ আছে, আপনি বললেন অর্থনৈতিক চ্যালেঞ্জ, আপনার কর্মসংস্থানের চ্যালেঞ্জ, শিক্ষা চ্যালেঞ্জ, স্থিতিশীলতা রাখার চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করার চ্যালেঞ্জ, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে শামীম রেজা, সেটা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক কি হবে, সেটা কিন্তু এর আগে সরকারের সাথে যেটা ছিল সেটাতে একটা ভারসাম্যহীন একটা সম্পর্ক ছিল, একতরফা টাইপের সম্পর্ক ছিল। এই 5 আগস্টের পরে সম্পর্ক কিন্তু বেশ টানাপোড়েন যাচ্ছে, এবং সম্প্রতি তো আরও তিক্ততার দিকে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা হবে? এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা কোনো ক্ষেত্রে এটা বলবার চেষ্টা করছি, কিন্তু হালে পানি পাচ্ছে না। কারণ এখন আমরা ঘরোয়া বিষয় নিয়ে অনেক বেশি, সামনে নির্বাচন, সেটা তার এক্সাক্ট একটা বড় চ্যালেঞ্জ। এরপর দল পুনর্গঠন, তো সবসময় এটা একটা চলমান প্রক্রিয়া। অন্যগুলো তো উনিও বলেছেন, আপনিও বলেছেন। দেখেন, আমি এইভাবে বিষয়টা দেখতে চাই, এই সরকারের সময় যে কূটনৈতিক সংকট বা যে কূটনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই বোঝাটা নিয়েই বিএনপিকে শুরু করতে হবে, যে বিএনপি ভালো করবে বা সরকার গঠন করে। এবং এটা যদি না হতো তাহলে বিএনপির জন্য একটু সহজ হতো কাজ করাটা। দ্বিতীয় হলো যে অনেক ধরনের শক্তির আমরা উত্থান দেখছি, যারা পলিটিক্যাল রেটরিক তৈরি করতে চাইছেন, নাকি বাংলাদেশে একটা ভিন্ন ধারার রাজনীতি শুরু করতে চাইছেন, নাকি রাজনীতিকে মধ্যপন্থা থেকে একটা রূপান্তরের দিকে নিয়ে যেতে চাইছেন, এটাও কিন্তু এখনো স্পষ্ট না। আমরা কোনো ক্ষেত্রে এটা কিছু যুক্তিতর্ক দিয়ে, উদাহরণ দিয়ে হয়তো একটা মেলানোর চেষ্টা করছি। সেটাও বিএনপিকে এক ধরনের উত্তরাধিকার সূত্রে নিতে হবে, যাতে যখন এই সরকার থেকে দায়িত্ব যদি তারা গ্রহণ করবার সুযোগ পান। এর বাইরে আমাদের পারস্পরিক কিছু বিষয় আছে, যেটা সবচেয়ে কেন্দ্রেই আছে নিরাপত্তা। আমার মনে হয় যে জনাব তারেক জিয়া বা বিএনপির জন্য একটা বড় বিষয় হবে নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।
দেখেন দক্ষিণ এশিয়াতে আপনি যদি ভারতকে কেন্দ্র রাখেন তাহলে দেখবেন যে আসলে কারোর সঙ্গেই তার ওই অর্থে খুব আন্তরিক সম্পর্ক নেই। নেপালের সঙ্গে তার টানাটানি আছে, পাকিস্তানের সঙ্গে তো বৈরী সম্পর্ক, শ্রীলঙ্কার সাথেও তার টানাটানির সম্পর্ক আছে, এমনকি মালদ্বীপের সঙ্গেও তার সম্পর্ক আছে। তাকে বোঝাতে হবে বা তাকে সেই বোধগম্যের জায়গায় নিয়ে যেতে হবে যে দেখো বাংলাদেশও তোমার গুরুত্বপূর্ণ অংশীজন। মানে আমরা যে শব্দগুলো বলছি যে আমি কারো অনুগত না বা আমি কারোর বাধ্য হয়ে থাকবো এরকম না, আমি তোমার একটা ইম্পর্টেন্ট পার্টনার এবং সমানে সমানে। এটা ওই আগের ছোট বড় নিয়ে বলি, আমি কতটুকু ছোট বা বড়, তুমি আমার কতটুকু উজানে আছো তার তো না। সুতরাং আমি মনে করি যে তার জন্যে বড় যে চ্যালেঞ্জ, কথাটা বলবো না, সবই চ্যালেঞ্জ, বড় একটা কাজের জায়গা হবে যে একটা ইকুইটেবল রিলেশনশিপ তৈরি করা। সমান হয় না কখনো, এটা সমতার ভিত্তিতে যেটুকু প্রয়োজন। পানির ক্ষেত্রে তারও পানি প্রয়োজন, আমারও পানি প্রয়োজন, কিন্তু আমার দাবিটাকে আমার মতো সামনে নিতে হবে। সেটা তিস্তার ক্ষেত্রে হোক, সেটা গঙ্গা পানির চুক্তির নবায়নের ক্ষেত্রে হোক, অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে হোক। অন্য সেক্ষেত্রে ভারতের তো সেই মানসিকতা আসতে হবে। আমি ওখানে আসছি, আপনি যে উত্তরটা চাইছেন সেই মানসিকতা নাই বলতে এইভাবেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কূটনৈতিক বিশ্লেষণ আমরা এগোতে পারবো না। এমন তো হতে পারে যে গত মেয়াদে তারা একটা দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাদের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ছিল না, জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না। প্রতিষ্ঠান, সেটা আমি যদি থিঙ্ক ট্যাঙ্ক বলি, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বলি, একাডেমিয়া বলি, তার সঙ্গেও কি সে সুসম্পর্ক স্থাপন করেছে? সে করেনি। কিন্তু আজকে যদি বিএনপি বা তারেক জিয়ার নেতৃত্বে সেটা হয় যে তুমি ট্র্যাক টুতেও আসো, এখন আমরা করি কি আগে আনুষ্ঠানিকতা করে তারপরে ট্র্যাক টুতে আসি, এবং ওই গত মেয়াদে তো প্রথম আনুষ্ঠানিকতাও চলেন, ওটা দল বনাম, ওটা না ট্র্যাক টু না ট্র্যাক ওয়ান না মধ্যবর্তী আপনি ফেলবেন। সুতরাং বিএনপি যদি সেই জায়গাটা অনুধাবন করাতে সক্ষম হয়, মানে প্রতিবেশী রাষ্ট্রকে, যে দেখো তোমার নিরাপত্তার জন্য আমাকে প্রয়োজন, আমার নিরাপত্তার জন্য তোমাকে প্রয়োজন, তবে এই যে ইকুইটেবল একটা ধারণা। আর একটা জিনিস আকাশ আমার কাছে মনে হচ্ছে, যদি সেটা বিএনপির এজেন্ডায় থাকে, যে দক্ষিণ এশীয় সংহতির জন্য বা দক্ষিণ এশিয়া এক ধরনের অন্যান্য যারা আছেন তাদেরকে একটা অনবোর্ড আনার জন্য যে প্রচেষ্টাটা ইতিপূর্বে ছিল, ঠিক আছে, সার্ক নিয়ে হয়তো বিভিন্ন রকম আলোচনা আছে, সেটা অনেক সমালোচনা হয়, কিন্তু এক জায়গায় তো করার একটা জায়গা পাওয়া গিয়েছিল। এই ধরনের একটা উদ্যোগে যেতে তারা যেতে পারেন, এই যে ইমব্যালেন্সটা দক্ষিণ এশিয়া আছে, সেক্ষেত্রে তারা তাদের অভিজ্ঞতা নেতৃত্ব দিতে পারে। কিন্তু মূল কথা ওইটা থাকবে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কৌশলগত আলোচনার ক্ষেত্রে আমাদের ওই ইকুইটেবল জাস্টিসের ক্ষেত্রে বলতে হবে আমার আরেকটা কথা, আমার সক্ষমতা তুলে ধরতে হবে। আমি যদি কূটনৈতিকভাবে সক্ষম না হই তাহলে তো অন্যের সঙ্গে আমি বার্গেন করতে পারবো না। সেটাই বোধহয় তারেক জিয়ার সামনে ভারতের সাথে সম্পর্কের সমীকরণ। না, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা দীর্ঘদিনই ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমাদের রাজনীতিতে একটা ডাইমেনশন ছিল, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। এবং গত 15 বছরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অসম একটি সম্পর্ক। যদিও 2023 সালে ডক্টর জয়শঙ্কর, খুবই পোলাইট একজন মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তিনি বলেছিলেন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সব রাজনৈতিক শক্তির সঙ্গে এবং জনগণের সঙ্গে কাজ করার জন্য দিল্লি তৎপর। তো তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে পরবর্তী নির্বাচনে আর দিল্লি ওইভাবে ভূমিকা রাখবে না, আমাদের নির্বাচনবিহীন নির্বাচনকে একমাত্র দেশ সমর্থন করে যাওয়া, এটা আমাদের জন্য অনেক অসুবিধা ছিল। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যেই যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের মনের একটা কষ্ট হয়তো আগামী নির্বাচনে দূরীভূত হবে। কিন্তু 24-এর 7ই জানুয়ারি যখন নির্বাচনটি হলো এবং নির্বাচনের পরে আমরা যখন দেখলাম ঢাকায় বসে কূটনীতিকরা এবং দিল্লিতে বসে যত রকমের যা করা দরকার একটা অনির্বাচিত সরকার ক্ষমতা রাখার জন্য, তারা সবই করলো। আমরা ফেব্রুয়ারি মাসে, আমাদের মনে আছে, লন্ডন থেকে আমরা ইন্ডিয়া আউট প্রোগ্রামটি শুরু করলাম। ইন্ডিয়ার মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে অটুল থাকবে, কিন্তু দিল্লির যে হেজিমনি, এখান থেকে বের না হওয়া পর্যন্ত বাংলাদেশি পণ্য বয়কট করা উচিত। বাংলাদেশের যে ভারতের যে হেজিমনি, এই সম্পর্কে পৃথিবীকে জানানো উচিত। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আগে পরে ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা আছে তারা কানাডাতে একটা হত্যাকাণ্ড ঘটালো, আমেরিকাতে একটা হত্যাকাণ্ড ঘটাতে গিয়েও ব্যর্থ হলো, অস্ট্রেলিয়াতে একটা হত্যাকাণ্ড ঘটালো, যার ফলে পশ্চিমা দেশগুলো আমাদের ইন্ডিয়া আউটের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে ডিপ্লোম্যাটিক ভয়েস, টাফ ভয়েস এক হলো এবং আমরা আমাদের কথাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সুবিধা পেলাম। মার্চ, এপ্রিল, মে আমরা 3 মাস সংগ্রাম করলাম। যখন আমাদের 99% লোক ধারণা করলো 29-এর পরে আর কোনো ভোট হবে না এবং 29-এর পরে ওই ফ্যাসিবাদ চলতেই থাকবে, আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি এবং ইন্ডিয়ান 1.5 বিলিয়ন মানুষের মানবাধিকারকে সম্মান করি, আমরা বিশ্বাস করি দিল্লির সরকার আমাদের 180 মিলিয়ন মানুষের প্রতিও তারা সম্মান রাখবে। কিন্তু সেই সম্মানটি না রেখেছি কি রাখে নাই, সেটা রাজনৈতিক বাস্তবতা। অনেকেই ইদানিং আমি প্রায় দেখি যে ভারতের সঙ্গে বিএনপি সমঝোতা হয়েছে, এটা সেটা বলে। তা আমি খুবই অবাক হয়ে যাই
যে জিয়াউর রহমান সাহেব কখনো ভারত বিরোধী কোনো বক্তব্য দেননি। উনি কি করেছেন, উনি সাউথ এশিয়ান কোঅপারেশন যে এটা করেছেন, ফারাক্কার বিষয়টি তিনি জাতিসংঘে নিয়ে গেছেন। আসলে রাজনৈতিক দল হিসেবে আপনি কি করছেন, আপনার নীতি কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো দেশের বিরোধী কোনো নীতি নিয়ে কোনো রাজনীতি হতে পারে, এটা কিন্তু কোনো দিনই না। আর বেগম খালেদা জিয়ার কি নীতি ছিল, উনি বলেছেন আমাদের হাতে আজাদির ঝান্ডা, ওদের হাতে গোলামির পতাকা। কাকে বলেছেন, কি বলেছেন, এটা কিন্তু কারণ কোনো নাম বলেন। এবং তিনি এতটাই সম্মান পেয়েছেন, সবসময় ভারতের প্রধানমন্ত্রী তাকে এসে রিসিভ করেছেন। বিরোধী দলে থাকাকালীনও 2011 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী তাকে এসে রিসিভ করেছেন। অর্থাৎ আপনি আপনার মর্যাদার মাধ্যমে আপনি সমতার সম্পর্ক পাবেন। তারেক রহমান কি বলেছেন ভারত নীতি সম্পর্কে স্পষ্ট, আমাদের দেশের বাইরে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। উনি জিয়া রহমান সাহেবের কথাটাকে একইভাবে নানা ভাষায় বলেছেন গত কয়েক বছর। এখন কথাটা হচ্ছে যে ভারতের সঙ্গে যদি বিএনপি আলাপ আলোচনা করে তাহলে অসুবিধাটা কোথায়? কিন্তু কারণ এটা খুবই সর্বসম্মত, এবং আমরা এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা সকলেই হয়তো আমার সঙ্গে একমত হবেন, সেটি হচ্ছে যে বিএনপির অতীত এবং বর্তমান, এটা ইতিহাস বলে বিএনপি হাইয়েস্ট ভারতের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে যেটুকু সুবিধা ভারত পাবে আর আওয়ামী লীগের সর্বনিম্ন যে সুবিধা পাবে তার মধ্যে অন্তত মিনিমাম 500 কিলোমিটার ব্যবধান থাকবে। কারণ একটা হচ্ছে প্রকাশ্য দিবালোকে আপনি বলেই যাবেন যে আমি ভারতকে যা দিয়েছি, এবং ট্যাক্সের ক্ষেত্রে শুধু আমাদের ট্যাক্স কি হওয়া উচিত এই ট্রান্সশিপমেন্ট অথবা ট্রানজিটের ক্ষেত্রে, এই কথা বলার জন্য আমাদের এনবিআর এর অনেক মেধাবী অফিসারের চাকরি গেছে এবং অনেকে জীবন রক্ষা করে চাকরি ছেড়ে চলে গেছে। সো আমার মনে হয় কোনো দেশ বিরোধী নয়, বাংলাদেশ অসম্ভব একটা উদার গণতান্ত্রিক দেশ। এই দেশের কারো, আমরা অত্যন্ত স্বনির্ভর একটি দেশ, এই স্বনির্ভরতা আমরা অনুভব করা এবং সেইভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তবে দিল্লির হেজিমনি যেদিন বন্ধ হবে সেদিন আপনি কাউকে বলতে হবে না যে আমাদের ভারত বিরোধী অথবা ভারতের পক্ষে কোনো কিছু করতে হবে। যেমনিভাবে ইউরোপে এখন একসময় 200 বছর লড়াই করেছে নিজ নিজ স্বার্থে ব্রিটেন এবং ফ্রান্স, 200 বছর। কিন্তু আজকে আপনি যদি বলেন ও ফ্রান্স বিরোধী আর হচ্ছে ব্রিটিশ বিরোধী, অন্যরা হাসবে। অর্থাৎ কূটনীতির ব্যাপারটা এত জটিল কিছু না। মানে তারেক রহমান সাহেবকে অথবা জামাতে ইসলামকে অথবা অন্যদেরকে মানে এইটা নিয়ে অনেক নাসা থেকে গবেষণা করে কিছু বের করতে হবে। জনগণই ঠিক করবে সম্পর্কের মাত্রা। এবং দেখুন বিএনপিকে যারা সমালোচনা করেন আমাদের অনেক বন্ধু, তারা এই যে গত সপ্তাহে হাদির মৃত্যুর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জুবাইর সাহেব, খুবই একসময় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন, খুবই পড়াশোনা জানা মানুষ, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে জামাত ইসলামী সব দেশেরই অখণ্ডতায় বিশ্বাসী। এবং হাদির ব্যাপারেই যে কিছু সমালোচনা হচ্ছিল ভারতের হেজিমনি নিয়ে, ওটার জবাব ওই স্টেটমেন্টের মধ্যে বলা আছে। আচ্ছা, হাদির ব্যাপারে কোন দেশের অখণ্ডতার প্রশ্ন আসতেছে? ভারতের। আচ্ছা, ভারতের অখণ্ডতা মানেটা কি? আমরা ভারতের অখণ্ডতা নিয়ে এত চিন্তিত হওয়ার দরকারটা কি? আমরা বাংলাদেশের চিন্তাবাদ দিয়ে আমি বলছি যে জামাত ইসলামী যদি, এটা কি জামাত ইসলামের আমির সাহেব থেকে শুরু করে কোনো কর্মী পর্যন্ত এটা বিশ্বাস করবে না যে কাশ্মীরের স্বাধীনতাকামীরা জঙ্গি, যেটা 15 বছর আমাদের নিউজ পেপারে লিখতে বাধ্য করা হয়েছে, বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, কারণ আমাদের সংবিধানে বলা আছে বিশ্বের যে কোনো দেশে স্বাধীনতাকামী মানুষের প্রতি বাংলাদেশের সমর্থন থাকিবে। তাহলে জামাত ইসলামী আমির থেকে শুরু করে সদস্য পর্যন্ত বিশ্বের শান্তিকামী মানুষের স্বাধীনতার জন্য এবং মুক্তির জন্য কামনা করবেন, এবং পাশাপাশি তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। তাহলে আগ বাড়িয়ে এই যে অখণ্ডতার বাণী প্রচার করার মানেটা কি? আপনি কি এখন তাহলে কাশ্মীরের স্বাধীনতা চান না, যেটা 48-এ রেফারেন্ডামের মাধ্যমে তাদের স্বাধীনতা অথবা তাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছিল? 80 বছর পরেও সেই মুক্তি দেওয়া হয়নি। অর্থাৎ আমি মনে করি আমাদের নিজেদের মুক্তি, চিন্তার মুক্তি দরকার। অর্থাৎ কাউকে ভারতপন্থী বলা, কাউকে ভারত বিরোধী বলা। দেখুন 5ই আগস্ট প্রমাণিত হয়ে গেছে যেই লোকগুলো, আচ্ছা বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কেউ কি কোনোদিন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে? কোনোদিন বলে নাই। তাহলে আওয়ামী লীগের সমস্ত নেতারা কেন ভারত পালিয়ে গেল? কেন? এই জন্য কতগুলো জিনিস আছে সার্কামস্টেন্স স্টাবলিশ করে রিয়ালিটি অ্যান্ড বিশেষণগুলো। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। ভারত বিরোধী আর ভারত পক্ষে বলে কিছু নাই, বাংলাদেশ পক্ষের মানুষ, আমরা বাংলাদেশ পক্ষের মানুষ, বাংলাদেশ পন্থী, সবার আগে বাংলাদেশ। অধ্যাপক শামীম রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। শামসুল আলম লিটন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।